ক্রিকেট নিয়ে খুব বেশি কিছু আমার চ্যানেলে বলা হয় না, কারণ আমার চ্যানেলে মানুষজন ক্রিকেটের ভিডিও দেখতে চায় না। সো ক্রিকেট নিয়ে দেখতে চায় না বলেই ক্রিকেট নিয়ে বলবো না, সেটা তো না। মানে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারেও তো তা আছে। আর এমন একটা ঘটনা নিয়ে আজকে কথা বলছি, সেটা হচ্ছে যে এটা অলরেডি তদন্তাধীন এবং বিচারাধীন অবস্থায় চলে গেছে। সো এখানে কোনো ভার্ডিক্ট দেওয়া যাবে না। বাট আমরা কিছু ফ্যাক্ট চেক করতে পারি যে জাহানারা আলম যেই ঘটনাটা সামনে নিয়ে আসছে, এইটা কি আসলেই মানে সত্য নাকি মিথ্যা, এগুলো আমরা ফ্যাক্ট চেক করি। ফ্যাক্ট চেক করলে আমার ধারণা এই বিষয়গুলোর একটা সত্যতা পাওয়া যাবে এবং একটা জিনিস আমরা অনুধাবন করতে পারবো। দেখেন, আমি এই ভিডিও থেকে আপনাদের এই ভার্ডিক্টটা আসা ঠিক হবে না আমি কার পক্ষে বলছি কার বিপক্ষে বলছি। আমি দুইজনের কিছু কিছু বিষয় সামনে নিয়ে আসবো, যেগুলো হচ্ছে বেশ আমার কাছে মনে হয়েছে যে বলা দরকার। যেমন প্রথমে আমি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়েই বলি। মানে মঞ্জুরুল ইসলাম মঞ্জু আমাদের সময়কার হচ্ছে যে আমাদের ছোটোবেলার হচ্ছে সে স্টার ছিল, সে বাহাতি ফাস্ট বোলার ছিল এবং বেশ কয়েকটা জয় এবং খেলার সে ভালো সাক্ষী। সো তাকে আমরা ওইভাবে দেখে আসছি। তখন যখন তার নামে এই অ্যালিগেশনটা আসলো যে যৌন হয়রানি, এখানে যৌন নির্যাতন কথাটা আসলে কতটুকু বলা যাবে আমি জানি না, কারণ সে ফিজিক্যাল অ্যাসল্ট বা ফিজিক্যাল কোনো রিলেশনে যায় নাই, কিন্তু যৌন হয়রানিমূলক কথাবার্তা বলেছেন এবং আচরণ করেছেন। সো এটা যৌন হয়রানি বলা যেতে পারে আমার মনে হয়। বাংলাদেশ দণ্ডবিধিতে এগুলোরও ব্যাখ্যা আছে এবং এগুলোরও হয়তো কোনো না কোনো মানে শাস্তির বিধান তো আছেই। সো বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী সে শাস্তি সেটা পাবে। তো মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে যখন করা হইল, তখন এই বিষয়গুলো আলাপ হচ্ছিল যে যখন জাহানারা আলম বললেন, তারপরে রুমানা বললেন এবং যারা এক্স খেলোয়াড় হয়ে গেছেন তারা সবাই এই কথাগুলো এখন বলা শুরু করলেন। আমার প্রশ্নটা হইল যে শুরু থেকে তারা কেন বলেন না? মানে একটা জিনিস যখনই ঘটনাটা ঘটছে তখনই কেন বলেন নাই? এখন ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমি ধরে নিব, যদি এরকম ধরে নিই যে তখন আপনার স্বার্থ ছিল এই জন্য আপনি বলেন নাই, এখন আপনার স্বার্থ নাই দেখে বলতেছেন। আপনি খুব ভালো করে জানেন আপনার জাতীয় দলে ফেরার পথ বন্ধ, আপনার আর কোনো সুযোগ নাই, এখন চিন্তা করতেছেন এখন তো যেহেতু বন্ধ এখন বলা যায়। তার মানে আপনি তখন সেফ ফিল করেন নাই, বা এমন হতে পারে আপনি তখন আপোষ করে নিছেন যে ঠিক আছে খেলার স্বার্থে, নিজেকে দলে রাখার স্বার্থে এটা মেনে নেওয়া যায়। তার মানে দায়টা আপনারও। ট্রাস্ট মি, এটা যদি হয় তাহলে আপনার দায়ও আপনার, কারণ আপনি নিজেই সেটাকে মানে করছেন, মেনে নিছেন এবং পরবর্তীতে যখন সুযোগ পাচ্ছেন না তখন বলে দিচ্ছেন। এবং জাহানারা আলম যেটা করছেন সেটা হচ্ছে যে তিনি জাতীয় দল থেকে বাদ হওয়ার পরপরই তো বলতে পারতেন, সেটাও বলেন নাই। কিন্তু তিনি যখন অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গেছেন তখন তিনি বলতেছেন যেন এটা বললে তার কোনো ফিজিক্যালি বা তার মেন্টালি কোনো ঝামেলা না হয় বা কোনো আইনগত কোনো ঝামেলা পড়তে না হয়। তো আমার মনে হয় এই বিষয়গুলো এরকমই ফিল দিচ্ছে আমাকে। আর সেকেন্ডলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সম্পর্কে রোমান আহমেদ যেটা বলেছেন যে তিনি টাচ করতে চাইতেন বা ব্যাট টাচ করতেন, কিন্তু আমরা সবাই সরে সরে থাকতাম। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু হচ্ছে একজন পারভার্ট লোক। যখন টিমে ছিল, টিমের এটা কি কেউ খেয়াল করলো না? একজন পারফেক্ট লোক কিন্তু যখনই থাকবেন তখন টিমে খেয়াল করবেন। এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে একটা কথা বলতে শুনলাম, তিনি বলতেছেন যে এখন আমি এরকমটা যখন করছি বা তাদের বুকে টেনে নিছি, এটা যখন ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল তখন তো টিভি কাভারেজ ছিল, তো টিভি কাভারেজে কেন এগুলো ধরা পড়লো না বা সেগুলো হলো না? তাহলে এটা কি ড্রেসিং রুমে হয়েছে? আর ড্রেসিং রুমে যদি হবে এতগুলো মেয়ের সামনে হলো, এতগুলো স্টাফের সামনে হলো, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আরও বেশি চিন্তার জায়গা তৈরি করে দিচ্ছে আমাদেরকে। আর জাহানারা আলমের যে ব্যাপারটা আমি বলি সেটা হচ্ছে যে তিনি 2018 সালে এশিয়া কাপে আমাদের জয়ের জন্য অন্যতম নায়ক ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তার ফিটনেস হারান, তিনি তার ফর্ম হারান এবং তিনি দল থেকে বাদ পড়ে যান। এবং সেটা তিনি মেনে নিতে পারেননি। যখন মেনে নিতে পারেননি তখন কিন্তু তিনি অধিনায়ক এবং সাম্প্রতিক টিম সম্পর্কে বেশ ভালোই কথাবার্তা বলা শুরু করছেন এবং তার খেলোয়াড়ি জীবনেও কিন্তু সে বেশ কয়েকবার বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন এবং যেগুলো বোর্ড কর্তাদের পছন্দ হয় নাই। আর আরেকটা জিনিস আমার কাছে খুব মনে হচ্ছে যে জাহানারা আলম এই স্টেটমেন্টগুলো দিচ্ছেন, মানে তিনি যদি এই স্টেটমেন্টগুলো দেন তাহলে ডেফিনেটলি আপনাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই স্টেটমেন্টের ব্যাখ্যাটা খুঁজতে হবে। দেখেন, আমি একটা জিনিস
আপনাদের তথ্য দিতে পারি, সেটা হচ্ছে ইউনেস্কোর তথ্য মতে স্পোর্টসে 21% মানুষ যৌন হয়রানি হয়, সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ে। এবং সেই ক্ষেত্রে খেলোয়াড়রা যেভাবে যৌন হয়রানি হয় সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই চাপা পড়ে যায়, কারণ তারা সবসময় দলে থাকতে চায় এবং দলে থাকার জন্য এগুলো মেনে নেয়। শ্রীলঙ্কাতে 2015 সালে উইমেন্স ক্রিকেট টিমে এই ঘটনাটা ঘটছে, সেখানে তদন্ত রিপোর্টও একই অবস্থা। তারপরে ওয়েস্ট ইন্ডিজে ঘটছে, ওয়েস্ট ইন্ডিজে ঘটার পরে সেটা নিয়ে হইচই পড়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ফেডারেশন এটার জন্য যথেষ্ট ভূমিকা নেয় এবং তারা সেটাকে রিকভারি করতে পারে। ইংল্যান্ড কাউন্টিতে এইগুলো ঘটনা ঘটছে, পাকিস্তান ন্যাশনাল উইমেন্স টিমেও এই ঘটনা ঘটছে। তাহলে আমরা এটা কি এই ভার্ডিক্টে আসবো যে হচ্ছে যে উইমেন্স রিলেটেড টিম যেখানে থাকে সেখানে পুরুষরা একটু সুবিধা নিতে চায় এবং সেই সুবিধাগুলো মহিলারা মেনে নেয় বা মানিয়ে নেয়। এখন মেনে নেওয়া মানিয়ে নেওয়া যদি ঘটনাটা একরকম হয়ে যায় তাহলে আমি আপনাকে বলবো দোষ দুজনেরই। এখন দোষ যদি দুজনেরই থেকে থাকে তাহলে এক পক্ষ দোষ শুধু না দেখে আমরা দুই পক্ষের দোষটাই দেখার চেষ্টা করব। আর জাহানারা আলমের ফেসবুক পোস্টে আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম, অনেক আগে থেকেই খেয়াল করি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ মহিলা টিমে যতটুকু স্টারডাম উপভোগ করছেন সেটা তিনিই করছেন। দেখবেন তিনি শুরু থেকেই মানে এমন সব সাজগোজ এমন সব কিছু করতেন যেগুলো বেসিক্যালি ক্রিকেটারের চাইতো মানে মনে হয়তো যে কোনো একটা অ্যাক্ট্রেস। এবং তিনি কিন্তু অনেকবার তার মানে ইন্টারভিউতে বলছেন যে তিনি নায়িকা হতে চাইছিলেন, নায়িকা হতে চান, এবং অনেকবার তিনি গান টানও গাইছেন। তো তার মানে কি, তার মানে তার এই যে দুনিয়া, এই যে একটা মানে মডেল দুনিয়া বা একটা যে মানে নায়ক নায়িকাদের যে দুনিয়াটা, সেই দুনিয়াটা তিনি বিচরণ করতে চান এবং সেটাতে তিনি সেই হাইপটা ধরে রাখতে চান। এই হাইপটা ধরে রাখার জন্য তিনি তার ফেসবুকে আপনি ছবিগুলো দেখলে বুঝতে পারবেন তার ক্রিকেট রিলেটেড ফেসবুক পোস্ট খুবই কম, তার ব্যক্তিগত রিলেটেড ফেসবুক পোস্ট বেশি। কোথায় খাচ্ছেন, কোথায় কী করছেন, কোন ড্রেসে শাড়ি পরলেন, কোথায় মডেলিং করলেন, কোথায় ক্যাটক করলেন, এগুলো যদি একজন খেলোয়াড়ের হয়ে থাকে তাহলে তো আমি এই দায়ও দিতে পারি যে আপনার খেলার চেয়ে মনোনিবেশ অন্যদিকে বেশি, মেন্টাল কনসেন্ট্রেশন আপনি ক্রিকেটে ছিল না কখনোই। আমি তো এইগুলো বলতে পারি। আপনারা এই কথাগুলো শোনার পরে হয়তো এই কথাগুলো আমাকে বলবেন যে আপনি একটা বাজে লোক, আপনি এই মহিলাটার বিচারের জন্য এই বলতেছেন ওই বলতেছেন। ভাই আমি কিছুই বলতেছি না, আমি শুধু এইটুকু বলতেছি ফ্যাক্ট চেকে যদি সত্যটা ধরতে হয় তাহলে আপনাকে দুই পক্ষ থেকেই দেখতে হবে। দুই পক্ষ থেকে দেখলেই বিষয়গুলো নিয়ে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারবো। ইদার আপনি যদি শুধু মঞ্জুর ইসলাম মঞ্জুকেই দায়ী করে থাকেন তাহলে কিন্তু ডেফিনেটলি সেই বিষয়টা এমন হয়ে যাবে যে আমাদের মানে সমাজে কিছু কিছু থাকে যে যতটুকু মানে লঘু পাপে গুরুদণ্ড, মানে যতটুকু পাপ করছে তার চেয়ে বেশি শাস্তি পাইছে। মঞ্জুর ইসলাম মঞ্জুর খেতে যেন সেটা না হয়, সে যদি 10 শাস্তি মানে পাপ করে থাকে তাহলে যেন 100 শাস্তি হোক, সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো যে সেই শাস্তিটা যেন বৈধ হয়। শুধুমাত্র একজনের মানে ইয়া করলো, মানে একজন অ্যালিগেশন আনলো এবং তার অ্যালিগেশনের মানে ব্যাপারে গিয়েই আপনি কথাটা বললেন, ব্যাপারটা এরকম হইলে আমার কাছে মনে হয় সেটা খুব সুন্দর দেখাবে না। আর বাংলাদেশ পার্সপেক্টিভে জাহানারা আলম, রোমানা আহমেদেরা যারা বলতেছেন এগুলো একটা জিনিস আমাকে খুব ইয়া করাচ্ছে যে পরবর্তীতে ক্রিকেটে এগুলো নিয়ে আমাদের আরও সিরিয়াস হইতে হবে এবং এগুলোর যেন না ঘটে সেগুলো নিয়ে আমাদের আরও কথা বলতে হবে এবং আরও সজাগ থাকতে হবে। বোর্ডের এই ব্যাপারে আরও সুনির্দিষ্ট নীতিমালা আসা উচিত এবং সেই নীতিমালাগুলোই আমার মনে হয় যে আমাদের মেয়েদেরকে সুরক্ষা দিবে। বাট এখন যে ঘটনাটা ঘটতেছে যে জাহানারা আলমের এই মানে এতদিন পরে সে এই ধরনের স্টেটমেন্ট দেয়া, এগুলোর পেছনে কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা সেগুলো আসলে সত্যিকার অর্থে তদন্ত বের হয়ে আসা উচিত এবং যে প্রকৃত অর্থে দোষী আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত। সেটা দুই ক্ষেত্রেই হতে পারে, সেটা জাহানারা যদি দোষী হয় সেও শাস্তি পাইতে পারে, সেটা যদি মঞ্জু হয় সেও শাস্তি পাইতে পারে। কারণ আমার কথা হলো আইন সবার জন্য সমান, আইন যেন শুধু একজনের জন্য সমান না হয়। আমি এখানে মঞ্জুর পক্ষেও ওকালতি করতেছি না, আমি জাহানারার পক্ষেও ওকালতি করতেছি না। এই পারভার্ট মঞ্জুকে অবশ্যই শাস্তির মুখোমুখি হইতে হবে। কারণ আমি মনে করি পারভার্টনেসের কোনো জায়গা অন্তত পক্ষে বাংলাদেশে করতে দেওয়া উচিত হবে না। সেই ক্ষেত্রে আবারও একটা কথা বলতে চাই, জাহানারা আলমের এই জিনিসটা পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং এই তদন্ত রিপোর্ট আমাদের সামনে আসা উচিত যে আলটিমেটলি কী হয়েছিল এবং কী ঘটনা ঘটেছিল এবং কে দোষী, টোটাল জিনিসটা আমরা জানতে চাই। আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।